রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা থেকে একটি অংশ আজ পাঠ করছি। আমি জন্ম নিয়েছিলুম সেকেলে কলকাতায়। শহরে স্যাকড়া গাড়ি ছুটছে তখন ঝরঝর করে ধুলো উড়িয়ে। দড়ির চাবুক পড়ছে হাড় বের করা ঘোড়ার পিঠে। না ছিল ট্রাম, না ছিল বাস, না ছিল মোটর গাড়ি। তখন কাজের এত বেশি হাঁসফাঁসানি ছিল না, রয়ে বসে দিন চলত। বাবুরা আপিসে যেতেন কোষে তামাক টেনে নিয়ে পান চিবোতে চিবোতে, কেউ বা পালকি চড়ে, কেউ বা ভাগের গাড়িতে। যারা ছিলেন টাকাওয়ালা তাদের গাড়ি ছিল তকমা আঁকা, চামড়ার আধঘণ্টাওয়ালা। কোচবাক্সে কোচম্যান বসত মাথায় পাগড়ি হেলিয়ে। দুই দুই সহিস থাকত পিছনে, কোমরে চামর বাঁধা। হেঁইও শব্দে চমক লাগিয়ে দিত পায়ে চলতি মানুষকে। মেয়েদের বাইরে যাওয়া আসা ছিল দরজা বন্ধ পালকির হাঁপ ধরানো অন্ধকারে। গাড়ি চড়তে ছিল ভারী লজ্জা। রোদ বৃষ্টিতে মাথায় ছাতা উঠত না। কোনো মেয়ের গায়ে সেমিজ, পায়ে জুতো দেখলে সেটাকে বলতো মেম সাহেবে। তার মানে লজ্জা শরমের মাথা খাওয়া। কোনো মেয়ে যদি হঠাৎ পড়তো পরপুরুষের সামনে, ফস করে তার ঘুমটা নামতো নাকের ডগা পেরিয়ে। জিভ কেটে চট করে দাঁড়াতো সে পিঠ ফিরিয়ে। ঘরে যেমন তাদের দরজা বন্ধ, তেমনি বাইরে বেরোবার পালকিতেও। বড় মানুষের ঝি বউদের পালকির উপরে আরও একটা ঢাকা চাপা থাকত মোটা ঘটা টোপের। দেখতে হতো যেন চলতি গোরস্থান। পাশে পাশে চলত পিতলে বাঁধানো লাঠি হাতে দারোয়ানজি। ওদের কাজ ছিল দেউড়িতে বসে বাড়ি আগলানো, দাড়ি চোমরানো, ব্যাংকে টাকা আর কুটুম বাড়িতে মেয়েদের পৌঁছিয়ে দেওয়া। আর পার্বণের দিনে গিন্নিকে বন্ধ পালকি শুদ্ধ গঙ্গায় ডুবিয়ে আনা। দরজায় ফেরিওয়ালা আসতো বাক্স সাজিয়ে, তাতে শিবনন্দনেরও কিছু মুনাফা থাকত। আর ছিল ভাড়াটে গাড়ির গাড়োয়ান। বকরা নিয়ে বনিয়ে থাকতে যে নারাজ হতো, সে দেউড়ির সামনে বাঁধিয়ে দিত বিষম ঝগড়া। আমাদের পালোয়ান জমাদার শোভারাম থেকে থেকে বাউ কষত, মুগুর ভাজত মস্ত ওজনের, বসে বসে সিদ্ধি ঘটত। কখনো বা কাঁচা শাকসুদ্ধ মূলো খেত আরামে, আর আমরা তার কানের কাছে চিৎকার করে উঠতুম, রাধা কৃষ্ণ। সে যতই হাঁ হাঁ করে দুহাত তুলত, আমাদের জেদ ততই বেড়ে উঠত। ইষ্টদেবতার নাম শুনবার জন্যে ওই ছিল তার ফন্দি। তখন শহরে না ছিল গ্যাস, না ছিল বিজলি বাতি। কেরোসিনের আলো পরে যখন এলো, তার তেজ দেখে আমরা অবাক। সন্ধ্যাবেলায় ঘরে ঘরে ফড়া শেষে জ্বালিয়ে যেত রেড়ির তেলের আলো। আমাদের পড়বার ঘরে জ্বলত দুই সলতের একটা সেজ। মাস্টার মশাই মিটমিটে আলোয় পড়াতেন প্যারিস সরকারের ফার্স্ট বুক। প্রথমে উঠত হাই, তারপর আসতো ঘুম, তারপর চলত চোখ রগড়ানি। বারবার শুনতে হতো। মাস্টার মশাইয়ের অন্য ছাত্র সতীন সোনার টুকরো ছেলে, পড়ায় আশ্চর্য মন, ঘুম পেলে চোখে নস্যি ঘষে। আর আমি, সে কথা বলে কাজ নেই। সব ছেলের মধ্যে একলা মূর্খু হয়ে থাকবার মতো বিশ্রী ভাবনাতেও আমাকে চেতিয়ে রাখতে পারত না। রাত্রি 9টা বাজলে ঘুমের ঘোরে ঢুলু ঢুলু চোখে ছুটি পেতুম।
বাহিরমহল থেকে বাড়ির ভিতর যাবার সরু পথ ছিল খড়খড়ির আব্রু দেওয়া। উপর থেকে ঝুলত মিটমিটে আলোর লণ্ঠন। চলতুম আর মন বলতো, কি জানি কিসে বুঝে পিছু ধরেছে। পিঠ উঠত শিউরে। তখন ভূতপ্রেত ছিল গল্প গুজবে, ছিল মানুষের মনের আনাচে কানাচে। কোন দাসী কখন হঠাৎ শুনতে পেত শাঁকচুন্নির নাকি সুর, দড়াম করে পড়তো আছাড় খেয়ে। ওই মেয়ে ভূতটা সবচেয়ে ছিল বদমেজাজে। তার লোভ ছিল মাছের পরে। বাড়ির পশ্চিম কোণে ঘন পাতাওয়ালা বাদাম গাছ, তারই ডালে এক পা আর অন্য পাটা তেতালার কার্নিশের পরে তুলে দাঁড়িয়ে থাকে একটা কোন মূর্তি। তাকে দেখেছে বলবার লোক তখন বিস্তর ছিল, মেনে নেবার লোকও কম ছিল না। দাদার এক বন্ধু যখন গল্পটা হেসে উড়িয়ে দিতেন, তখন চাকররা মনে করত লোকটার ধম্মজ্ঞান একটুও নেই, দেবে একদিন ঘাড় মটকিয়ে, তখন বিদ্যে যাবে বেরিয়ে। সে সময়টাতে হাওয়ায় হাওয়ায় আতঙ্ক এমনই জাল ফেলেছিল যে টেবিলের নিচে পা রাখলে পা সুরসুর করে উঠত। তখন জলের কল বসেনি। বেহারা মাখে করে কলসি ভরে মাঘ ফাগুনের গঙ্গার জল তুলে আনত। একতলার অন্ধকার ঘরে সারি সারি ভরা থাকত বড় বড় জ্বালায় সারা বছরের খাবার জল। নিচের তলায় সেই সব স্যাঁতসেঁতে এঁধো কুটুরিতে গা ঢাকা দিয়ে যারা বাস করেছিল, কে না জানে তাদের মস্ত হাঁ, চোখ দুটো বুকে, কান দুটো কুলোর মতো, পা দুটো উল্টো দিকে। সেই ভুতুড়ে ছায়ার সামনে দিয়ে যখন বাড়ি ভিতরের বাগানে যেতুম, তোলপাড় করত বুকের ভিতরটা, পায়ে লাগতো তাড়া। তখন রাস্তার ধারে ধারে বাঁধানো নালা দিয়ে জোয়ারের সময় গঙ্গার জল আসত। ঠাকুরদার আমল থেকে সেই নালার জলের বরাদ্দ ছিল আমাদের পুকুরে। যখন কপাট টেনে দেওয়া হতো, ঝরঝর কলকল করে ঝর্ণার মতো জল ফেনিয়ে পড়ত। মাছগুলো উল্টো দিকে সাঁতার কাটবার কসরত দেখাতে চাইত। দক্ষিণের বারান্দার রেলিং ধরে অবাক হয়ে তাকিয়ে থাকতুম। শেষকালে এলো সেই পুকুরের কাল ঘনিয়ে, পড়ল তার মধ্যে গাড়ি গাড়ি রাবিশ। পুকুরটা বুঝে যেতেই পাড়া গায়ের সবুজ ছায়া পড়া আয়নাটা যেন গেল সরে। সেই বাদাম গাছটা এখনো দাঁড়িয়ে আছে, কিন্তু অমন পা ফাঁক করে দাঁড়াবার সুবিধে থাকতেও সেই ব্রহ্মদত্তের ঠিকানা আর পাওয়া যায় না। ভিতরে বাইরে আলো বেড়ে গেছে। আজ এইটুকুই। নমস্কার, সবাই ভালো থাকবেন।